ভায়োলেন্ট লাভ। মারিয়াম একদার জ্যোতি মুচাক। পর্ব 6 থেকে 10। অতি জ্যাম হওয়াতে সামনের গাড়িগুলো একে একে আটকে আছে। সবাই বিরক্ত বেশ। কিছুক্ষণ পরে জানা গেল সামনের রাস্তা আটকানো। সেখানে নাকি দুই পক্ষের মারামারি হচ্ছে, এমপি ইলেকশন নিয়ে। সাধারণ অনেক মানুষ এটা শুনে ভয় পেয়ে যায়। সামনে এগোনোর সাহস কেউই হলো না। গাড়ি নিয়ে চলে যাওয়ার সুযোগ হচ্ছে না। তাই যে যার গাড়ির ভিতর চুপচাপ সামনে কি হচ্ছে তা তামাশা দেখে যাচ্ছে। এক সময় মারামারি থেকে তীব্র ঠাস ঠাস শব্দ শোনা যায়। এটা কোন সাধারণ শব্দ নয়, গুলির শব্দ। ওখানে থাকা প্রায় মানুষই দোকানপাট বন্ধ করে যে যার বাড়ির উদ্দেশ্যে জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রায় অনেক মানুষ চলে যাওয়াতে জায়গাটা পুরো জনশূন্য হয়। তখন গাড়ির ডিকির উপর উঠে পায়ের উপর পা তুলে আরিশ বলল, এত বছরও আমাকে চিনলি না? সোজা আমার সাথে পাঙ্গা নিতে চলে আসলি? বিরোধী দলের নেতৃত্বের ছেলে আমান শিকদার বলল, দেখ আরিশ খান, তুই এত বছর দেশে ছিলি না, তাই আমাদের সম্বন্ধে তোর আইডিয়া নেই। এইবার ইলেকশনে আমরাই বিজয়ী হব। আর এতে কোন বাধা আসলে তাকে? ওর বাকি কথা শেষ করতে না দিয়ে আরিশ গাড়ির ডেকির উপর পা উঠিয়ে আসন দিয়ে বসে বলল, তা আমি তো এত বছর দেশি ছিলাম না, তখন কেন তোরা এমপি হলি না? তখন হতে পারিনি, হয়নি, এখন হব। তোদের মনে সন্দেহ হয় না? কিভাবে প্রতি বছর আমার বাবা নেতা পদদল থেকে চেঞ্জ হচ্ছে না? মানে, আরিশ খান যে কাজে নামে তা সফল করে ছাড়ে। আর ক্ষমতা ক্ষমতা খেলা, এটা আমার ছোটকালের নেশা। তোদের মতো চেলা পেলারা পারে শুধু বাড়তি ঝামেলা করতে। আরিশ খান, তুই কি আমাদের ভয় দেখাতে চাচ্ছিস? তোর কি মনে হয় শুধু ভয়? তাহলে কি তোদের নিয়ে আসা এতগুলো মানুষকে উড়িয়ে দিতাম? আমন কিছুটা ভয় পায়, আরিশকে হাতের বন্দুকটা গোল গোল ঘুরাতে দেখে। তবুও ভয়কে আরিশকে বুঝতে না দিয়ে বলল, দেখ আরিশ খান, আমাদের কাজ আমাদের করতে দে। তাহলে আমরাও ও তোর পথে বাধা হব না। তুই এবার এমপি হবি। সুর বাচ্চা, নারীদের ব্যবসা করবি, তাও আমাদের খেতাব নিয়ে। আবার সেটা আমাকে জিজ্ঞেস করছিস? তোর জিভ টেনে যে এখনো ছিঁড়ে ফেলিনি, সেটাই তোর 7 পুরুষের কপাল। ভালোই ভালোই বলছি, জীবনটা অকালে হারাস না। এই পথ ছেড়ে দে। আরিশ খান, তুই এখন নেতা হসনি, হয়নি হয়ে যাব। তুই কি? দেখ, তোদের সাথে ফালতু কথা বলার টাইম আমার কাছে নেই। যে জন্য এখানে আসা, মেয়েগুলোকে ছেড়ে দে। যদি না দেই, ঠুসছস। আমান গুলি চালানোর শব্দ শুনে নিজের শরীরে এপাশ থেকে ওপাশে দেখতে থাকে। পুরো শরীরকে চেক করে স্বস্তির নিঃশ্বাস নেয়। কারণ ও ভেবেছিল আরিশ গুলিটা ওকে করেছে। তাই ভয়ে ভয়ে চোখ দুটো কোনোরকম আরিশের দিক করে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নিব। যা দেখার পর যদি আরিশ খানের বালে দড়ি দিতে পারিস, তাহলে দিস। এখন চোখের সামনে থেকে ফোটা, আর নয় তো এবার গুলিটা মিস হবে না, ডাইরেক্ট তোর বুকে গাঁথবে। আমান একে একে মেয়েগুলোকে আরিশের গাড়িতে তুলে দেয়। তখন রাস্তাটা অনেকটা খালি থাকায় রিকশা করে জ্যোতি তানিশা পরীক্ষা শেষ করে বাসায় আসছিল। তখন ওখানে এক জায়গায় অনেক মানুষকে দেখে রিকশা থামিয়ে জ্যোতি যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। গিয়ে চোখে পড়ে আরিশ পিস্তল হাতে গাড়ির ডিকির উপর বসে আছে। এটা দেখে আশেপাশটা আর একটু তাকিয়ে দেখল। অনেক লোককে দেখে মনে মনে এটা ভাবে, বজ্জাত আরিশটা আবার কি কাণ্ড ঘটালো। তাই কৌতূহল নিয়ে ছুটে আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই যে আপনি এখানে কি করছেন? আর আপনার হাতে এটা কি? আরিশ জ্যোতিকে এই স্থানে মোটেও আশা করিনি। একবার জ্যোতির দিকে তাকিয়ে পরমুহূর্তে মাথাটা কাত করে আমানকে দেখল, শকুনের দৃষ্টি নিয়ে ওদের দিক তাকিয়ে আছে। এটা দেখে আরিশ আবারও জ্যোতির দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে আমানের উদ্দেশ্যে বলল, তোরা না কতগুলো মেয়েকে পাচার করতে চাচ্ছিলি? দেখ, আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখে তো মনে হচ্ছে একদম পিওর ভার্জিন। তোরা এই মেয়েটাকে বরং পাচার করতে পারিস। জ্যোতি এটা শুনে দুপা পিছিয়ে যায়, একবার আরিশের দিকে তো আর একবার আমানের দিকে তাকিয়ে ডোক গিলে বলল, আমি তো এখানে শুধু কি হয়েছে দেখতে এসেছিলাম, তাই বলে এখন আমাকে পাচার করে দিবেন? মুখটা ছোট করে আমান জ্যোতির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করল, আসলে মেয়েটার সাথে আরিশের কোন সম্পর্ক আছে কিনা।
তাই আরেকটু বিষয়টা বোঝার জন্য ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে, আরিশ খান কোন মেয়েকে নিজে থেকে পাচার কথা বলছে ফিরিয়ে দেয় কিভাবে? জ্যোতি আরেকটু আরিশের কাছে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলতে নিল, ভাইয়া আমি আপনার বউ। ঠাসঠস, আপনি আমাকে মারলেন। দুই চোখ থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। আয়ান এই মেয়েকে আমার সামনে থেকে বিদায় কর, আর নয়তো এখানে আরো একটা লাশ পড়বে। আয়ান দৌড় জ্যোতির কাছে এসে ওর এক হাত ধরে রিকশার দিক যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানেই ঝামেলা সেখানেই তোকে কেন আসতে হবে? নিজেও মরবি সাথে আমাকেও মারবি। কিন্তু ভাইয়া উনি। একদম চুপ কর। এখানে বসে আর একটা কোথাও যেন তোর মুখ থেকে না শুনি। গাড়ি করে দিচ্ছি সোজা বাড়ি যাবি। জ্যোতি আর কথা বাড়ালো না, কান্না করতে করতে তানিশার সাথে গাড়িতে উঠে পড়ল। ঠিকই আছে, তুই এখানে গেছিলি কেন? তোকে নিষেধ করেছিলাম না। তানিশা, আমি কি বুঝেছিলাম ওখানে উনি ছিল? নাক টেনে টেনে, তুই তো কিছুই বুঝিস না। দুটো কাজ তারপর তোর শিক্ষা হয়। আমি না হয় একটু ভুলই করেছি তাই বলে উনি আমাকে মারবেন? তানিশাকে চুপ করে থাকতে দেখে জ্যোতিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। সারাদিন পার হয়ে গেল, ছেলেটা এখন পর্যন্ত বাসায় ফিরল না। ফোন করছি তাও ধরছে না। আপনি একটু গিয়ে দেখুন না, বললেন সানজিদা খান। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়নকে ফোন দিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা কেউই ফোন ধরছে না। আপনি একটু ব্যবস্থা করুন না। রাদিফ তো ফিরল সেই কখন, ওকে গিয়ে বল আমি দেখেছি। আপনার কি মনে হয় রাদিফকে আপনার ছেলে সহ্য করতে পারে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলেও বুঝতে পারি। সে তো আমার সাথে কথা বলে না, তাহলে কি আমার সাথে আসবে? কিছুটা রাগে কণ্ঠে, বারবার আপনি এক কথা বলছেন কেন? আপনি যেচে গেছেন আমার ছেলেটাকে একবারও মানানোর জন্য। আমার ছেলেটা একটু রাগী কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলেকে মানাতে যাবেন? সেদিন কি ওনার ছেলের কথা উনি শুনেছিলেন? একদমই শুনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেকে শাস্তি দিয়েছিলেন। উনার মনে পড়েন সেদিনের কথা। 7 বছর আগে রাদিফ জ্যোতি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে আয়ান, ইভা, ফারি ও রোজ ছিল। মনি 3 বছরের থাকায় সে নিজের মায়ের কাছে ছিল। আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ রাদিফের দিকে পোড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদে ঘোরাতে হবে। ব্যাস ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদিফ জ্যোতির কাছে এসে ওকে কোলে তুলে নেয়। কারণ রাদিফ ওখানে সবার থেকে ওকে বেশি পছন্দ করত। তাছাড়া আরো বড় কারণ ও সবার ছোট ছিল। 10 বছরের ছিল জ্যোতি, 11 বছরের ছিল ফারি, 13 বছরের ছিল ইভা, 14 বছরের ছিল রোদ, 16 বছরের ছিল আয়ান, আর রাদিফ ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী রাদিফ জ্যোতিকেই বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আরিশও ছাদে আসে। ওরা সবাই ছাদে আছে এটা শুনে এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরবির করে গিয়ে রিদিফের কোল থেকে থাবা মেরে জ্যোতিকে নামিয়ে ওখানে বসে জ্যোতির গালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে ওর হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে এসে সোজা ওর রুমে নিয়ে যায়, গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হস? বোন হইতো? কান্না করে। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আর আমার সম্পর্কে কি হয়? কেন ভাই বোনের? আরিশের এমনিতে মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে। জ্যোতির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হই তোর, বিয়ে হয়েছে না তোর? তাহলে পর পুরুষের সাথে কি তোর? কেন ওর কোলে উঠেছিস? আমি কি ইচ্ছে করে উঠেছি? হিচকি দিয়ে কথাটা বলল। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারত? তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারত? আমাকে মারবেন না, সত্যি বলছি আর কোনদিন রাদিফ ভাইয়ের কোলে উঠব না। করব না, যাব না, খেলব না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা জ্বালাপালা হয়ে গেছে। কিন্তু আজ আর আমি তোর এই কথায় ভুলছি না। আজ তোকে এমন শাস্তি দিব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।
আগুন চোখে কথাগুলো বলল। জ্যোতি আরিশের কঠিন কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনাকে আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ এখান থেকে আমাকে যেতে দিন। আরিশ জ্যোতির কান্নায় পাত্তা দিন না, নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট টেবিলের ডয়ার খুলে দাঁড়ালো, কিছু একটার মতো বের করে ডান হাতে নিয়ে বাম হাতের আঙুলের উপর এপিঠ ওপিঠ করে বাঁকা হাসল। আর চোখে জ্যোতির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে জ্যোতি ভয় পেয়ে আরো দুপা পিছিয়ে গিয়ে বলল, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করব, বলে দিলাম। ও আচ্ছা তাই, তো ডাক না, দেখি কে আজকে তোকে আমার হাত থেকে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সবসময় এমন করেন কেন? আয়ান ভাইয়া ও তো আমার ভাই হয়, রাদিফ ভাইয়ের মতো। কই আয়ান ভাইয়ের সাথে খেললে কথা বললে তো আপনি এমন করেন না। নাক টেনে টেনে আরিশ সব কথা শুনল, তবে ওর কানে একটা কথাই বারবার বাজল, ওনার সাথে শব্দটা। তাই তেলে গিয়ে পরপর দুটো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাদিফের মতো ছেঁচাকে উনি বানানোর, তাই না? তোকে কে তো আমি? আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, উই বালে তোকে কোলে নিয়েছিল তাই না? তোর কোমর, তোর পেট, উই নরম হাত স্পর্শ করেছিল তাই না? ঠিক আছে, তোর যেই যেই জায়গা স্পর্শ করেছে তোর সেই সব জায়গা আমি ছিন্নভিন্ন করে দিব। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু জুরির পেটের কাছের জামাটা ছিঁড়ে হাতের ধারালো বেলেট দিয়ে পোঁচ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝরো করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভব করতে জ্যোতি চিৎকার করে ওর মা, বড় আম্মু, বড় আব্বুকে ডাকছে। ছোট্ট হাত দিয়ে পেটের কাটা জায়গায় চেপে ধরে অবতরণ জোরে জোরে কান্না করছে। জ্যোতির চিৎকার শুনে রাদিফদের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষ আরিশের বন্ধ দরজার সামনে জড়ো হয়। ভিতর থেকে জ্যোতির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বলেন, আরিশ দরজা খুলো, মৌকে বের করো। ওর চিৎকার করে কান্না করছে আরিশ, তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি সাফওয়ান খানও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরিশ দরজা খুলল না। বরং জ্যোতির পেটে পোঁচ দিয়েও শান্তি হয়নি ওর, পরপর দুটো পোঁচ বসায় জ্যোতির পেটে। জ্যোতির আবারও চিৎকার শুনে আরিশ ডয়ার থেকে টেপ কোষ বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে জ্যোতির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখন আগুনে পুড়ব। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে জ্যোতির হাত জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। ওর মুখে টেপ থাকায় কোনো কথা বলতে না পারায় মুম শব্দ করে আরিশকে বোঝানোর চেষ্টা করল সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উন্মাদের মতো লোহামেজ দিয়ে গরম করে জ্যোতির হাতের তালুতে চেপে ধরে, জ্যোতি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অবতরণ পানি ঝরছে। জ্যোতির অসহায় চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। একসময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকের সর্দি আটকে যায়, যে কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলে আরিশ তার মুয়ের রক্তাক্ত শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরে ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো মাখো হয়ে গেছে। ওর রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয় যখন দেখে তার মুয়ের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। আরিশ জ্যোতির মুখ থেকে কষ্টেপটা খুলে দেয়। ওভাবে কিছুক্ষণ তাকায় আদলের দিকে, তখন নিভে যাওয়ার রাগটা যেন আবারও মাথায় টনক নড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকেই মার খেতে হয়, আজ রক্তাক্ত ও হলো ওর জন্য, এর মাসুল ওকেও দিতে হবে। ওর ফুসফুস করার মধ্যে দরজা ধাক্কানোর শব্দটা আরো তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোন যায়, আরিশ মেয়েটাকে মারিস না। একসময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে জ্যোতির আম্মু, আরিশের আম্মু, রাদিফের আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সানজিদা খান জ্যোতির বেহালা অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশকে পরপর দুটো ঠাটিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আরিশের ভাবান্তর হলো না। ক্রোধ নিয়ে তখন ও রাদিফের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান খান ওই রুমে আর দাঁড়ালেন না, জ্যোতিকে কোলে নিয়ে হাঁটলেন হসপিটালের উদ্দেশ্যে। উনার সাথে আয়ান ও গেল, সাথে রাদিফও গেল। ওরা যাওয়াতে জ্যোতির আম্মু চোখের পানিটা মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখেই পানি,
শুধু পানি নেই আরিশের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চেঁচিয়ে বললেন, তুমি কি জানোয়ার? ওইটুকু মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি কি করবে আরিশ? তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী দেখে বিদায় করতে চাও? কেন এমনটা করছো? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের দামড়ার সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি তার সব কিছুর লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আর আজ যদি ওর কিছু হয়ে যায় না আরিশ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথা শুনল, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে, তাই ওভাবে নিচের দিক তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পর পুরুষের কোলে উঠবে? কেন পর পুরুষের দিকে তাকাবে? ও কেন রাদিফের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদি ও সেটা না করে, পর পুরুষের সাথে হেসে কথা বলে, তো এর চেয়েও খারাপ অবস্থা হবে। ওকে এই পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে। আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরব। আর আমাদের মাঝে যদি থার্ড পার্সন ঢোকার চেষ্টা করে, তো তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করব, বলে সানজিদা খানকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয় পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটা টিকটিক করে পার হয়ে গেছে ঘণ্টাখানেক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন আসে জ্যোতির জ্ঞান ফিরছে। এখন সে খানিকটা সুস্থ, বিকালের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার বউকে আনতে চলে গেছে হসপিটালে। আরিশকে হসপিটালে জ্যোতির কেবিনের দিকে যেতে দেখে সাফওয়ান খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমি নিতে এসেছি, এখানে আমাকে কে আসতে বলবে? ওকে নেওয়ার হলে আমরা নিব, তুমি চলে যাও। আরিশ ওর বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর সামনে রাদিফ এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো ছালার বস্তা আমাকে আমার বউয়ের কাছে যেতে আটকাবে? গম্ভীর কণ্ঠে, দেখ আরিশ, এখানে সিনক্রেট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাদিফের কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাদিফের গায়ে হাত তুলতে দেরি হলো না। একসময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদিফের ঠোঁট কেটে রক্ত ঝরছে আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানের মানুষরা দুইজনকে দুদিক টেনে নিয়ে যায়। তখনও আরিশ রাদিফের দিকে তাকিয়ে রাগে ফুলছিল। সাফওয়ান খান রাগে গোজগোজ করতে করতে আরিশের গালে থাপ্পড় লাগান জোরে। আরিশের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে বললেন, আর কি কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার শান্তি হচ্ছে না? আরিশকে আরো কঠিন কিছু কথা শুনিয়ে উনি রাদিফের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিনের হলেও তো তার বড় হয়। আর আরিশ তো তোমার 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরোয়া পাগল নয়। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। উনার কথা বলার মধ্যে আরিশ লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে জ্যোতির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন লাগানো। আরিশ জ্যোতির হাতের স্যালাইনের পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এইসব বালছাল পরে তোকে এখানে থাকতে হবে না, চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জ্যোতিকে পাজা কোলে তুলে হনহন করে হাঁটতে শুরু করে। সাফওয়ান খান, রাদিফ, আয়ান সবাই দেখল আরিশের সাইকোগিরি। তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সফল খান দমেও যাননি। মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে উনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বলে। সন্ধ্যাবেলায় চারপাশ শুনশান নিরিবিলি, আজ খান বাড়িতে কারো মুখে কোন কথা নেই। থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে, তাতে কারো মুখে থেকে কোন কথা বের হচ্ছে না।
তখন আরিশ ওভাবে জ্যোতিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকেই আর ঢুকতে দেয়নি। তার এক কথা, যখন তার বউ রাদিসের সাথে খেলে, তখন বাড়ির সব থাকে কোথায়? তখন যদি সবাই তার বউকে রাদিফের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করত না। সে তো তার এই বউটাকে মারাত্মক ভালোবাসে। তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর রাদিফ, তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বা পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার মুয়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়, তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার মুয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্তি লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। খান বাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো, প্রতিটি দেয়াল যেন নিঃশব্দে কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে, যেন শব্দ ও সাহস হারিয়ে পালিয়েছে কোথাও। আর এই সবকিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে, খান বাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেফতার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। পারবেন কিভাবে? বাড়ির বড়কর্তা সাফওয়ান খান নিজে পুলিশ নিয়ে এসেছেন এখানে, কার বা কি বলার থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন সাফওয়ান খান মূলত কি করতে চায় সেটা দেখার জন্য। আরিশ তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিক তাকিয়ে প্রশ্ন করল, উনারা এখানে কি করছে? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। হটটট। আশ্চর্য হয়ে, না বোঝার তো কিছুই নেই। দিন দিন তোমার যে মানসিক ট্রমা, এটা সহ্য সীমার বাহিরে। তোমার কাজকর্ম দিনের পর দিন নিপীড়ন অসহনীয় হয়ে উঠছে, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আজকাল। উনি এটুকু বলে থেমে আবার বললেন, তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন, তুমি সেখানে কিছুদিন থাকবে। সেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে, ওনারা তোমাকে সেদিন ছেড়ে দিবেন। আব্বু, তুমি এসব কি বলছো? ভেবে বলছো? না ভেবে তো আমি তাদের বাড়িতে নিয়ে আসিনি, তাই না? অবশ্যই সবার ভালোর কথা ভেবে চিনতে নিয়ে এসেছি। ওনার কঠিন কণ্ঠে বলা কথা শুনে সানজিদা খান চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশের হেফাজতে পাঠাতে চাচ্ছেন? দেখো, আমার মুখের উপর কেউ কথা বলুক, এটা আমার কোনোদিনও পছন্দের ছিল না। আমি যেটা করি সেটা ভেবে চিন্তে করি। তাই বলে উনাকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কোথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে হাঁটতে নিলে, আরিশ হাত দুটো মুঠ করে শক্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা ঠিক করছো না। ওনাদের বল আমার হাত ছাড়তে। সাফওয়ান খান ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না, অন্যদিক মুখ করে তাকিয়ে রইলেন। উনাকে অন্যদিক তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ ওনাদের ছাড়তে বলো আমাকে। আমি সত্যিই আমার মুখে অমনভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমি আমার মুখকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ানো ওর বড় আব্বুর নিকট অসন্তুষ্ট গলায় বলল, বড় আব্বু, ভাইয়া হয়তো ভুল করেছে, তাই বলে ভাইকে এভাবে শাস্তি দিবে? ওনাদের ভাইকে ছেড়ে দিতে বলো প্লিজ বড় আব্বু। সাফওয়ান খান তখনও একই রকম অন্যদিক তাকিয়ে রইলেন, আয়ানের কথাকে পাত্তা দিল না। আর ঈশ্বর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত। আমার মুখে এখানে একলা রেখে কোথাও যাব না আমি। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশ নিয়ে যেতে নিলে আরিশ ওর বাবার দিক তাকিয়ে রক্ত আবা চোখ করে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করনি আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাদিফ আমার বউয়ের কাছে যাবে, হেসে হেসে কথা বলবে। আব্বু, এটা আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করেই খান বাড়ি থেকে নিয়ে যায়,
সাফওয়ান খান আরিশের কোন কথাকেই গুরুত্ব দিলেন না, বরং আরিশকে নিয়ে যেতে উনিও ওনার রুমে চলে যান। পরপর কেটে গেছে 2 দিন। জুথি এখন মোটামুটি বেশ সুস্থ, পেটের কাটা জায়গাটা অনেকটা শুকিয়েছে, হাতের পোড়া স্থানটাও অনেকটা টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খান নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামাল দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর, আরিশ এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া কিছু মুখে দেয়নি। তাছাড়া আরিশকে যে রুমে রাখা হয়েছে সেখানে কোন পুলিশকে ঢুকতেও দিচ্ছে না। বরাবরের পাগলামিটা বেশি করে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওসি সাহেব সাফওয়ান খানকে ওর কথা জানাতে উনি আরিশকে ছেড়ে দিতে বলেন। ওসি সাহেবকে ওকে ছেড়ে দিতে বললে সাথে সাথেই উনি ওকে ছেড়ে দেয়। আরিশ থানা থেকে সোজা বাড়িতে এসে কারোর সাথে কোন রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভিতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়। আরিশের আসার খবর পেয়ে ওর আম্মু ছুটে ওর কাছে এসেছিল, কিন্তু আরিশ দরজা খোলেনি। একটা সময় যেতে আরিশ দরজা খুলে প্রয়োজনীয় জামাকাপড় প্যাক করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে সাফওয়ান খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহজাবিন খান, মোমেনা খান, রাদিফ বাদে ভাই বোন সবাই আরিশকে বাধা দিয়ে জিজ্ঞেস করে সে যাচ্ছে কোথায়। কিন্তু আরিশ কারো কথায় উত্তর করল না। নিজের মতো করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলল, যেই বাড়ির ছেলেকে তার নিজ পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমি থাকব না, আর না কোনোদিন এই বাড়িতে ফিরব। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা তোমরা কেউ করবে না, কারণ আমি যা বলি সেটা করি। আরিশের মেজ চাচা মাহমুদ খান ও সেজ চাচা সাইফুল খান ও ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কোন কথা বাধা না মেনে নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল রাদিফ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোন ভাবান্তর ছিল না। সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেকে চলে যেতে দেখে। সাফওয়ান খান ও কম চেষ্টা করেননি আরিশকে আটকানোর। কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেলেও ওনাকে বলে যায়নি, আর না জ্যোতিকে দেখা দিয়ে গিয়েছে। সাফওয়ান খান নিজ স্ত্রীকে বোঝান ছেলের রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোন বন্ধুর বাড়ি গেছে। স্ত্রী ও স্বামীর কথায় কিছুটা হলেও মনকে বোঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে মাস হয়ে যায়, খান বাড়িতে ফিরেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিলে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ড গেছে। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অফ জেনেভাতে ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টের রাজনৈতিক তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকায় পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্টের সাত পায়, তাই সে এই ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টের স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ড চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবর উনি ব্যর্থ। ছেলের সুইজারল্যান্ড যাওয়ার খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথায় আছে না, যার যায় সে বোঝে। আর তার সকল দোষ গিয়ে পড়ল জ্যোতির কপালে। যেই সানজিদা খান জ্যোতিকে অনেক ভালোবাসতেন, ছেলের চলে যাওয়াতে জ্যোতির উপর কেমন মন উঠে গেল ওনার। কেমন সব বিষয়ে কিছু হলে খিটখিট করত, পাশাপাশি ওর মাও খিটখিট করত। যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব ওর উপর পড়ত, ওই যে পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোন কারণে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরেই রিদিফ অ্যাকাউন্টিং সাবজেক্টে সুইজারল্যান্ড স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাদিফের কোন স্কলারশিপ পাওয়ার ওয়ে নেই। তবু যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রিদিফকে সুইজারল্যান্ড অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াতে পাঠায়। রাদিফ ও পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাহিরে পড়তে চায়। সেই 2 ভাই আবারও একই স্থানে স্থাপিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও দুজন দু জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ নয়। বর্তমান সাফওয়ান খান এগুলো ভেবে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন। সেদিন যদি পুলিশকে টাকা দিয়ে ছেলেকে তাদের সাথে না পাঠাতো, সেদিন যদি আর একটাবার ছেলের কথা শুনত, তাহলে হয়তো তাদের বাবা ছেলের সম্পর্কটা এমন অবনতি হতো না। উনি এসব চিন্তা ভাবনা করে স্ত্রীর পানে তাকিয়ে বললেন, দুপুর হয়ে গেছে, খেতে দাও।
সানজিদা খান স্বামীর কথায় আর কথা বাড়ালেন না, মাথায় কাপড় দিয়ে খাবার টেবিলে এসে সবার জন্য খাবার বাড়লেন। জ্যোতি থাপ্পড় দেওয়া গালে হাত টলতে টলতে খান বাড়ির গেট খুলে ভিতরে ঢুকে, কিছুটা ভিতরে আসতে ওর চোখ পড়ে সুইমিং পুলের উপর। সেখানে রোদ, ইভা, ফারি, মনি একসাথে মজা করে গোসল করছে। এটা দেখে ওর চোখ তো কোঠায় ওঠার উপক্রম। গালের ব্যথা ভুলে দৌড়ে ওপরে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবারও একই রকম দৌড়ে নিচে সুইমিং পুলের সামনে এসে কোমরে 2 হাত গুজে বলল, তোমরা আমাকে রেখে মজা করে গোসল করছো, আর একটু ওয়েট করলে কি হতো, আমিও তোমাদের সবার সাথে গোসল করতে পারতাম। ইভা জ্যোতিকে দেখে একগাল হেসে বলল, আমরা মাত্র কিছুক্ষণ হয় এসেছি, তুইও নেমে পড়, আজকে অনেক মজা হবে। ফারি ইভার সাথে তাল মিলিয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নাম, আর নয়তো বড়দের ডাক পড়বে, তোমরা এক্ষুনি উঠে এসো। জ্যোতি নামতে নিলে রোদ সবার উদ্দেশ্যে বলল, আমার গোসল হয়ে গেছে, আমি আর গোসল করব না, তোদের গোসল করার থাকলে তোরা কর, আমি গেলাম। বলে রোদ উঠে চলে যায়। রোদকে চলে যেতে দেখে সবাই তেমন গায়ে মাখল না। যে যার মতো জ্যোতিকে নামতে বলে আবারও হইচই করা শুরু করলো। একসময় অনেকক্ষণ অতিবাহিত হতে ফারি সবার অ্যাটেনশন ওর দিক নিয়ে বলল, আজকে একটা জিনিস করলে কেমন হয়? ইভা জ্যোতি কৌতূহল হয়ে একসাথে বলল, কি? এই যে আমরা সবাই এক জায়গায় অনেকক্ষণ মজা করে গোসল করলাম, এখন একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কি প্রতিযোগিতা? কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে? ইভা জ্যোতি কি বলবে তার আগে মনি চিৎকার করে বলে উঠল, আইডিয়াটা তো দারুণ। সবাই ঠিক করলো বড় থেকে ছোট কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারবে। সেই অনুযায়ী এখানে ইভা সবার বড়, তাই উই ডুব দিন সবার আগে। সবাই গোনা শুরু করলো। 1 মিনিট 33 সেকেন্ড হতে ইভা পানি থেকে উঠে দম নিতে নিতে বলল, বাবা হো, 2 মিনিট হইছে রে। 1 মিনিট 33 সেকেন্ড। ফারি এবার তোর পালা। ফারিও 1 মিনিট হতে না হতেই পানি থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আমি আর থাকতে পারি নাই, শ্বাস বন্ধ হয়ে আসছে, তাই উঠে আসছি। এবার এই জুইথার পালা। সবার মতো জ্যোতিও মুখ ভেঙচি মেরে পানিতে ডুব দিয়েছে। প্রায় 2 মিনিটের কাছাকাছি হতে না হতেই ও পানি থেকে উঠে শ্বাস নিতে নিতে নিচের দিক তাকিয়ে বলল, আমি নিজেরটা নিজেই গুনেছি, এবার তো আমি জিতব। বলে সামনে তাকাতে পানির ভিতরে 2 পা পিছিয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আরিশ খান। ওকে দেখে জ্যোতি আশেপাশে তাকিয়ে মিন মিন গলায় বলল, ওমা, আপনি এখানে কিভাবে এলেন? এখানে তো ওরা সবাই ছিল। এটা বলে উঠে যেতে নিলে আরিশ জ্যোতির বাহাত পিঠের দিক ঘুরিয়ে চেপে ধরে একদম ওর কাছে নিয়ে আসে। এমনটা করায় জ্যোতি অনেকটা ভয় পেয়ে যায়। ভয় ভয় চোখ নিয়ে আরিশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে আরিশ হুট করেই জ্যোতির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো জোরে চেপে ধরে। জ্যোতি আরিশের এমন কাণ্ডে কিছুটা বোকা বনে যায়। ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করার চেষ্টা করে, আরিশের বুক মুম শব্দ করে থাপড়া থাপড়ি করা শুরু করে দিল। কিন্তু আরিশ ওকে ছাড়েনি, বরং জ্যোতির হাত ওভাবে চেপে রেখেই জ্যোতির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে রাখে যাতে ও নাড়াচাড়া না করতে পারে। গুনে গুনে 3-4 মিনিট হতে আরিশ জ্যোতির ঠোঁট ছেড়ে দিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে আঙ্গুলটার সামনে এনে জ্যোতির দিক নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আঙ্গুলটায় চুমু দেয়। অতঃপর আবারও জ্যোতিকে নিজের কাছে এনে ঘাড়টা একটু নিচু করে জ্যোতির ঘাড়ে গলায় একের পর এক চুম্বন করতে থাকে। আরিশের এমনটা করায় জ্যোতি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, আমাকে যেতে দিন, সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে যেতে দিন। তোকে দেখলে আমি ও নিজেকে কন্ট্রোল করতে পারি না বাল, এখন একটু সহ্য করে নে, তারপরই ছেড়ে দিব। জ্যোতি আরিশের এমন অসভ্যের মতো কথা শুনে গায়ের যত শক্তি ছিল ততটা প্রয়োগ করে জোরে ধাক্কা দেয়। আরিশ সজ্ঞানে না থাকায় পানির ভিতর কিছুটা পিছিয়ে যায়। আরিশ নিজের কাজে সফল হতে না পেরে রাগী চোখ করে জ্যোতির দিকে তাকিয়ে ওর দিক তেড়ে যেতে নিলে ওর চোখ পড়ে সামনের দিকে। সাথে সাথে ও এক হাত দিয়ে জ্যোতির মাথাটা পানির নিচে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথার চুল ছাড়ার ভান করে অন্যদিক তাকায়। ততক্ষণে রাদিফ তীক্ষ্ণ চোখে আরিশের দিকে তাকাতে তাকাতে বাড়ি থেকে বের হয়। রাদিফকে আর চোখে বের হতে দেখে পানির নিচ থেকে জ্যোতিকে টেনে ওর বুকের কাছে ওঠায়। জ্যোতি পানি খেয়ে কাশতে কাশতে
চোখ দুটো পুরাই লাল হয়ে যায়। আরিশ এটা দেখে অন্য দিক ফিরে মুখ চেপে হাসে। জ্যোতির একসময় কাশি থেমে আসলে ভেদ করে কান্না করে দিয়ে আরিশ বুকের রাগ কমাতে জোরে জোরে কিল ঘুষি দিতে শুরু করে। একসাথে কতগুলো কিল ঘুষি দিয়ে শান্ত হয়ে বলল, অসভ্য লুচ্চা লোক, বলে আরিশকে ঠেলে দফ দফ পা ফেলে ওখান থেকে উঠে চলে আসে। আরিশ তার মুখে চলে যেতে দেখে এবার একটু শব্দ করে হেসে দেয়। তখন জ্যোতি ওখান থেকে রেগে মেগে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা ফারির রুমে যায়। গিয়ে দেখে ফারি হেসে হেসে ফোনে কথা বলছে। এটা দেখে তো জ্যোতি আরো ক্ষেপে যায়। তেরে গিয়ে কান থেকে ফোনটা নিয়ে ঠাস করে কেটে দিয়ে চোখ বড় করে তাকিয়ে বলল, তখন তোরা আমাকে না বলে রেখে এসেছিলি কেন? ভাইয়া তখন আমাদের ওখান থেকে চলে আসতে বলেছিল, তাই তো আমরা চলে এসেছি। আমাকে নিয়ে আসবি না? তোকে কিভাবে নিয়ে আসবো, তুই তো পানির নিচে ডুব দিয়েছিলি। অসভ্য মায়া, জানো আমার সাথে ওই অসভ্য লোকটা কি করছে? ফারি জ্যোতির কথায় কৌতূহল নিয়ে দুই হাত দুই গালে দিয়ে বলল, কি করছে রে? উনি আমাকে চুপ, জ্যোতি বলতে নিয়েও থেমে যায়। জ্যোতিকে অর্ধেক বলে বলে থেমে যেতে দেখে ফারি তাড়া দিয়ে বলল, বাকিটুকু বল। জ্যোতি মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, কিছু না, আমি যাই, বলে ভোদর। ফারি জ্যোতি যেতে দেখে মুখ টিপে হাসল। সময়টা সূর্য ডুবে ঠিক সন্ধ্যা 7টা, চারপাশ লালচা আবরণ কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। ফারি জ্যোতি এতক্ষণ ছাদে বসে আড্ডা দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার রুমে চলে যায়। রুমে যেতে রাদিফের ডাকে ওরা দুজনই নিচে আসে। জ্যোতিকে আসতে দেখে রাদিফ মুচকি হেসে বলল, তোর তো কালকে পরীক্ষা নেই তাই না? হুম। যেহেতু তোর কাকের পরীক্ষা নেই, আমরা সবাই বাহিরে ঘুরতে গেলে কেমন হবে? রাদিফের কোথায় রোদ ফারি ইভা মনি সবাই রাজি হয়ে যায়। জ্যোতিও বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে কোন কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ব্যাস সবার উত্তর হ্যাঁ হওয়াতে রাদিফ তো ভীষণ খুশি। তাই সবাই রাতের প্রকৃতি দেখতেই বের হবে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ, যে যার রুমে খুশি মনে রেডি হতে চলে যায়। সবার অবস্থান গুলশান লেক পার্কে। সন্ধ্যাবেলায় মনমুগ্ধ হিমেল বাতাস সাথে রোমান্টিক পরিবেশ। চারদিকে ঝিলিক বাতির সংমিশ্রণ, যেটাকে পরিবেশের ভিউকে আরো বাড়িয়ে দিচ্ছে। আশেপাশে অনেক দোকানপাটও রয়েছে। সবাই চারপাশের প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ব্যস্ত। আর জ্যোতি তো মহাখুশি। এই 7 বছরে ওর মনে হয় না কেউ ওকে রাতের বেলায় ঘুরতে নিয়ে এসেছে। যদিও সে দিনে ঘুরতে বের হয়েছে, তাও সব সময় আয়ান ওকে নিয়ে আসত। আবার কিছুক্ষণ ঘুরে সাথে করেই নিয়ে যেত। আজ সন্ধ্যা বেলায় আসতে পেরে তো কোন কথাই নেই। সবাইকে রেখে সে একলা একলা ঘুরতেই ব্যস্ত। প্রায় আধা ঘন্টা খানেক সময় যেতে না যেতেই কোথা থেকে আরিশ স্পিডে বাইক নিয়ে এসে জ্যোতির সামনে দাঁড়াতে জ্যোতি দুপা পিছিয়ে যায়। আরিশের রাগী চোখ দুটো দেখে জামার দুই সাইড শক্ত করে মুঠ করে ধরে। তখন ওর কানে আসে গম্ভীর কণ্ঠে বলা কিছু বাক্য, এক্ষুনি বাইকে ওঠ। না, আমি আপনার সাথে যাব না। অন্য দিক তাকিয়ে, যাবি কিনা সেটা তো জিজ্ঞেস করিনি, গাড়িতে উঠতে বলেছি। কড়া কণ্ঠে, দেখুন আমরা সবাই ঘুরতে এসেছি, আপনি। ঠাসঠস, আমি তোকে কথা পেঁচাতে বলেছি। বাইক থেকে নেমে চেঁচিয়ে বলল। ওর চেঁচামেচির আওয়াজ শুনে রাদিফ সহ সবাই এক জায়গায় জড়ো হয়। রাদিফ জ্যোতির চোখে পানি দেখে জ্যোতির দুই বাহু পিছন থেকে ধরে কাছে নিয়ে বলল, তুই এখানে কি করছিস? আরিশের রাদিফের কোথায় তেমন ভাবান্তর হলো না। ওর চোখ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রাদিফের ধরে রাখা জ্যোতির কাঁধের দিক। আরিশের দৃষ্টি সবার চোখের আড়াল হলেও ফারির চোখ এড়ায়নি। তাই আস্তে করে জ্যোতির পাশে গিয়ে রাদিফের কাছ থেকে ওকে ওর কাছে এনে দাঁড় করায়। আরিশকে দেখে রোদ তো মহাখুশি, সবাইকে সাইড কাটিয়ে ওর সামনে গিয়ে বলল, আরে আরিশ, তুমি? তোমাকে তো বাড়িতে পাওয়াই যায় না। সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। সে যাই হোক, এখন এখানে এসে ভালোই করেছ। এখন আমি তোমার সাথে বাইকে ঘুরব। লাজুক হেসে আরিশের রাগে এমনি ঘর পুড়ছিল রোদ এসে এখন আবার আরিশ বলে আলু পোড়া দিল। আরিশ কোন কথা না বলেই রোদের গালেও ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে বলল, তুই তোর ছোট আমি। আরিশ কি হ্যাঁ? গুনে গুনে তোর 7 বছরের বড় আমি, তাই ভাইয়া বলে ডাকবি, বুঝেছিস? রোদ এত জোরে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করে বলল, আর কিছুদিন পর এমনিতেই তো তোমাকে এই নামে ডাকবো,
তাই তো এখন আরিশ রোদের বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে তেরা কণ্ঠে বলল, আমার সামনে থেকে সর, তোর সাথে কথা বলতে আমি এখানে আসিনি। কিন্তু আমি তো যাবি নাকি আরো একটা খাবি? ধমক দিয়ে। রোদ আরিশের ধমকে দুপা পিছিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আর চোখে একবার জ্যোতির দিকে তাকিয়ে মনে মনে ফুঁসতে থাকল। সাথে মনে মনে বিড়বিড় করল, এর সুদ আমি তোর উপর বাড়ি গিয়ে নেব। আরিশের সামনে থেকে রোদ সরে যেতেই ও জ্যোতির কাছে গিয়ে ওকে পাজা করে তুলে বাইকের সামনের দিকটায় বসিয়ে নিজেও বাইকে উঠে ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে ওখান থেকে চলে আসে। অনেকটা পথ আসতে জ্যোতি আরিশকে খিচে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে শুনশান একটা রাস্তায় এসে গাড়ির স্পিড আরো জোরে করায় জ্যোতির বুকটা অনেকটা কেঁপে ওঠে। কারণ সে এত স্পিডে গাড়িতে কখনো চলেনি, বাইকে তো আরও না। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশের পিছন থেকে টি শার্ট খামচে ধরে চোখমুখ খিচে কোনোরকম বলল, প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় লাগছে তো। আরিশ এটা শুনে যেন আরো একটু জেকে বসল, বাইকের স্পিডটা আরো বাড়িয়ে দিল। কারণ বাইকের স্পিড যদি একটু বাড়ে তাতে যদি তার বউ এভাবে জড়িয়ে ধরে তাহলে বাইকের স্পিড বাড়ানোই ভালো। এক সময় একটা শুনশান নিরিবিলি জায়গায় এসে বাইকটা থামায়, বাইক থামাতে জ্যোতি আস্তে করে আরিশের থেকে সরে বাইক থেকে নেমে দাঁড়ায়। জ্যোতির নামতে আরিশও নেমে জ্যোতিকে রেখে সোজা সামনের দিক হাঁটতে থাকে। এটা দেখে জ্যোতি তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এই কুলাঙ্গার ব্যাটা ওকে একলা রেখে এই রাত্রিবেলা কোথায় যাচ্ছে? মনে মনে আরো কিছু বিড়বিড় করে, যে ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে, সেও এই অসভ্য লোকের পিছু পিছু যাবে না। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরিশকে আসতে না দেখে মনে মনে কিছুটা ভয় অনুভব করে, তাই ও আরিশ যেদিকটাই গেছে ছোট ছোট পায়ে সেদিকটায় হাঁটা শুরু করে। কিছুদূর যেতেই দেখে আরিশ বসার মতো একটা কংক্রিট বেঞ্চে মাথাটা নিচের দিকে করে বা হাত দিয়ে কপালে ধরে বসে আছে। আরিশকে এভাবে দেখে ওর যতটুকু মনে হলো, আরিশ রাগ কমাতে এমন মাথা নিচু করে বসে আছে। আরিশ এমন অনেকক্ষণ থাকার পরে যখন জ্যোতির অস্তিত্ব অনুভব করে মাথাটা তুলে সামনের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় গাইতে শুরু করে, কিয়া জানে তুমের আইরেন মেইন টু খয়া হুন তেরে খোয়াবন মাইন, তেরে খোয়াবন মাইন, তেরে খোয়াবন মাইন, তুজিজ বিংজি না পে আঞ্জহাম, মার বিয়ে চাই গায়ে টু হিয়া দে আঞ্জহাম, তেরে খোয়াবন মাইন, তেরে খোয়াবন মাইন, কিয়া জানে তুমের আইরেন মেইন টু খয়া হুন তেরে খোয়াবন মাইন, কাব এসি হাইর তু দিল মাইন বেসি, তু হায় হরি, তু হায় হে যাই, জিসকে লিয়ে হাম জিত রাহিম, সান্স লাইন ইয়াকে মার জাইন হাম, তেরে খোয়াবন মাইন, তেরে খোয়াবন মাইন। আরিশ গানটা শেষ করে আকাশের দিক তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। তার কিছু ভালো লাগছে না, লাগবে কি করে? তার প্রেয়সী এখনো তার থেকে দূরে দাঁড়িয়ে তার পাশে এসে বসছে না, তাকে সান্ত্বনা দিচ্ছে না। সে রাগটা কমাতে চেয়েও বারবার মাথায় হাত দিচ্ছে। এই মুহূর্তে তার প্রেয়সীর ভালোবাসা চাই, আর নয়তো এই রাগ কখনো কমার নয়। এদিকে জ্যোতি আরিশের এত আবেগময় গান শুনে হাঁ করে পিছন থেকে ওর দিক তাকিয়ে আছে। ওর জানামতে এই লোক শুধু জানে রাগ করতে, চিল্লাপাল্লা করতে, মারামারি করতে। এখন তো দেখছে এই লোকটা মারাত্মক গান গাইতেও জানে। ওর বারবার মন বলছে আরিশকে একবার গিয়ে বলুক আপনার গানের গলাটা ভীষণ সুন্দর। কিন্তু মনের কথা মনেই রেখে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। এতে আরিশের কোন হেলদোল না দেখে জ্যোতি কিছুটা বিরক্ত হয়ে যায়। কি আজব লোক রে বাবা, ওকে কি এখানে এভাবে নিয়ে এসেছে গান শোনানোর জন্য? জ্যোতি বিরক্তি নিয়ে আরিশের থেকে আগের জায়গায় আসতে নিলে কতগুলো ছেলের সামনে পড়ে। ছেলেগুলো ওকে দেখে একজন আরেকজনের দিক তাকিয়ে বিকট শব্দে হেসে দিল। এটা দেখে জ্যোতি কিছুটা কপাল কুঁচকিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, আরে লম্বাও চুলোয়ালি, কোথায় যাচ্ছ? জ্যোতি কোন উত্তর করল না, নিজের মতো করে চলে যেতে নিলে আর একটা ছেলে ওর হাত ধরে বলল, আরে সুন্দরী তো দেখি আমাদের রেখেই চলে যাচ্ছে। তা সুন্দরী তুমি কি জানো এই রাস্তা আমাদের ইশারায় চলে? বাঁকা হেসে, দেখুন আমার হাতটা ছাড়ুন। কোমল কণ্ঠে, বাহ মেয়েটার বয়সটা তো মেয়েটার মতোই হট দেখছি। ওর কথায় তাল মিলিয়ে পেশের ছেলেটা বলে, আরে ফিগারটা দেখেছিস? হুম, দেখে তো বয়স বেশি মনে হচ্ছে না।
সাথে পোশাক দেখে তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে। হ্যাঁ ঠিক বলেছিস। তা তোমার নাম কি? জ্যোতি ছেলেগুলোর থেকে ছাড়া পাওয়ার জন্য হাত মোচড়ানোর মধ্যে পিছন থেকে আরিশ গম্ভীর কণ্ঠে বলল। আমি বলি ওর নাম। ছেলেগুলো আরিশের কথায় কিছু বলতে নিবে তার আগেই আরিশের মুখ দেখে সাথে সাথেই জ্যোতির হাতটা ছেড়ে দিয়ে বলল, ভাই আপনি। আর চোখে একবার জ্যোতির দিকে তো আর একবার আরিশের দিকে তাকিয়ে। আরিশ ছেলেগুলোকে ভয় পেতে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, সাইডে আয়, কথা আছে। বলে সামনের দিকে হাঁটা শুরু করে। ওখানে থাকা মোট 4 জন ছেলে আরিশের এমন কণ্ঠ শুনে ডোব গিলে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে ভয়ে ভয়ে আরিশের সাথে হাঁটতে শুরু করে। অনেকটা হেঁটে একদম নির্জন জায়গায় এসে আরিশ থেমে যায়। আরিশকে থেমে যেতে দেখে ছেলেগুলোও থেমে যায়। ওদের ভিতর একটা ছেলে সদ্য সাহস নিয়ে বলল, ভাই কি কথা বলার জন্য এমন জায়গায় নিয়ে এসেছেন? আরিশের কোন হেলদোল নেই, সে এখনো সামনের দিকে তাকানো। আরিশ হঠাৎ করেই ডান হাতে কোমরে গুজে রাখা পিস্তল বের করে গুলির 4 জন ছেলেকে কোন সময় না দিয়ে পর পর 4-4টা গুলি করে দিল। গুলি খাওয়ার সাথে সাথে ছেলেগুলো কি হয়েছে বুঝল না। যখন আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে রক্ত দেখল তখন বুঝতে পারল আরিশ ওদের এখানে মারার জন্য নিয়ে এসেছে, আর সেটা করে দিয়েছে। কিন্তু তাদের হাতে এখন আর সেই সময় নেই যে এখান থেকে পালাবে। ছেলেগুলো কিছু বলতে চাইছিল আরিশকে, কিন্তু ওদের কিছু বলার আগেই আরিশ হুঙ্কার দিয়ে বলল, হারামির বাচ্চা, যে মেয়েকে 1 সেকেন্ড চোখের আড়াল হতে দেই না, যাকে পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারি না, আর সেখানে কিনা তোরা ওর হাত ধরেছিস। আবার হট বলে কুদৃষ্টি দিয়েছিস, যে চোখ ওই নারীর দিকে ইচ্ছাকৃত তাকাবে সেই চোখ আমি তুলে নিব। যেই হাত ওই নারীকে ছোবে তাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, যেমনটা তোদের করলাম। ছেলেগুলো আরিশের সম্পূর্ণ কথা শুনতেও পারল না, তার আগেই পৃথিবী থেকে পরাগায়ন করল। আরিশ ওদের দিকে তাকিয়ে পিস্তলটা ঘুরিয়ে আবারও কোমরে গুজে নিতে নিতে বলল, বান্দির বাচ্চা, হিজাব ছাড়া বাইরে বের হওয়ার মজা আজকে তোকে বুঝাবো। চলবে?